treatment or medical treatment. Medical treatment বা conservative treatment. এক কথায় there is no definitive medical treatment which cures the disease. There is no definitive medical treatment which cures the disease. মানে এমন কোন ড্রাগ নাই যেটা ডিজিজকে কিউর করবে। কি করে তাহলে? It is thought that sodium fluoride tablet আমরা দেই sodium fluoride ট্যাবলেট ফর্মে পাওয়া যায় সোডিয়াম ফ্লোরাইড। এই পাওয়ার নাম মনে থাকলেও চলবে 20 mg টুয়াইস ডেইলি 2 months। কিছু দরকার নেই, এগুলা দরকার নেই। সোডিয়াম ফ্লোরাইড ট্যাবলেট, সোডিয়াম ফ্লোরাইড ওষুধ, এটার নাম বাইরে জিজ্ঞেস করে যে এরকম কোন মেডিসিন আছে আমরা দেই অটোস্ক্লেরোসিসে সোডিয়াম ফ্লোরাইড, কিন্তু এটা দিলেই ভালো হয়ে যাবে এরকম না। there is no definitive medical treatment which cures the disease, but it is thought that sodium fluoride কি কাজ করে? আমরা বলছি যে ডিজিজটা অ্যাক্টিভ থাকলে ভাস্কুলারিটি বেশি, ডিজিজটা অ্যাক্টিভ, ইমম্যাচিউর স্টেজ, এটা এখন ম্যাচুরিটির দিকে যাবে, প্রোগ্রেস হবে। প্রোগ্রেস হলে আস্তে আস্তে অটো কক্লিয়ার অটোস্ক্লেরোসিস ডেভেলপ হইতে পারে, কারণ ফুল প্লেট অফ স্টেবিজের পরে ইনার এয়ার ধরলে কি হবে? কক্লিয়ার অটোস্ক্লেরোসিস। সেটা যেন না হয়, ইমম্যাচিউরকে তাড়াতাড়ি ম্যাচিউর করে দিবে এই ওষুধ। বুঝা গেছে? ম্যাচিউর হয়ে গেলে তো ফার্দার প্রোগ্রেশন সিজড, অ্যারেস্ট দ্য ফার্দার প্রোগ্রেশন। কথাটা বুঝা গেছে? সোডিয়াম ফ্লোরাইড ইট ইজ থট দ্যাট ইট, মনে করা হয় ইট হাসেন ত্বরান্বিত করে, HASTEN, এটা তো জানো না? হাসেন দা অ্যাক্টিভ ফোকাস, যে অ্যাক্টিভ স্টেজটা সেটাকে ত্বরান্বিত করে, and arrest further progression of the disease. এই কথাটা বুঝা গেছে? ফার্দার প্রোগ্রেশন অফ দ্য ডিজিজ, আরো প্রোগ্রেস যেন না করে সেটাকে অ্যারেস্ট করে। ব্র্যাকেটে ফার্দার প্রোগ্রেশন বলতে কি বোঝায়? কক্লিয়ার অটোস্ক্লেরোসিস যেন ডেভেলপ না করে। ফার্দার প্রোগ্রেশন অফ দ্য ডিজিজ মানে আরো প্রোগ্রেস করলে হয়তো কক্লিয়ার অটোস্ক্লেরোসিস। কারণ আমরা পড়তেছি কোনটা? অটোস্ক্লেরোসিস না, এটা তো কমন হলো স্টেপিডিয়াল অটোস্ক্লেরোসিস। এটা তো ফুল প্লেট অফ স্টেবিজ ফিক্সড, তার মানে এটা স্টেপিডিয়াল অটোস্ক্লেরোসিস। এটা ওভাল উইন্ডোতে লাগানো। ওভাল উইন্ডো কার পার্ট? ইনার ইয়ারের পার্ট। ওইটা ধরলেই তো আমার ওইটার পরেই রাউন্ড উইন্ডো দিয়ে যদি চলে যায়, রাউন্ড উইন্ডো এবং অটিক ক্যাপসুলের বিভিন্ন জায়গা কক্লিয়ার অটোস্ক্লেরোসিস। তো এখন যদি এটা প্রোগ্রেস করে, এই অ্যাক্টিভ ফোকাসকে দ্রুত ম্যাচিউরডে নিয়ে যাবে। ম্যাচিউর হয়ে গেলে অ্যাক্টিভ ফোকাস মানে স্টেজটা আছে ইমম্যাচিউর, অথবা বলতে পারো ইট হ্যাজেন দ্য immature stage to matured stage and arrest the further progression of the disease. তাহলে সোডিয়াম ফ্লোরাইডের কাজ কি? স্যার এটা ডেফিনিটিভ ট্রিটমেন্ট না যে এটা দিলেই ভালো হয়ে যাবে। মনে করা হয়, it is thought that this drug
hasten the maturity of the disease or hasten the active focus and arrest the further progression of the disease. ঠিক আছে? তাহলে এইটা আমার মেডিকেল ট্রিটমেন্ট। এবার সার্জিক্যাল ট্রিটমেন্ট। সার্জিক্যাল ট্রিটমেন্ট ইজ দ্য ডেফিনেটিভ ট্রিটমেন্ট। ডোজ লাগবে না, শুধু নামটা সোডিয়াম ক্লোরাইড। তাহলে ডেফিনেটিভ ট্রিটমেন্ট কি? সার্জিক্যাল ট্রিটমেন্ট। ডেফিনেটিভ ট্রিটমেন্ট হলো সার্জিক্যাল ট্রিটমেন্ট, এটাই প্রপার ট্রিটমেন্ট। কি করি আমরা? স্টেপিডেক্টমি। বাই বাই বলবা স্টেপিডেক্টমি, কিন্তু আমরা করি স্টেপিডোটমি। এই হলো অ্যান্সার। স্যার স্টেপিডেক্টমি, কিন্তু করা হয় স্টেপিডোটমি। সারা বিশ্বে এখন স্টেপিডোটমি করে, কিন্তু বলতে হবে স্টেপিডেক্টমি। স্টেপিডেক্টমি মানে কি? হ্যাঁ, টমি আছে। স্টেপিডেক্টমি আমরা করি কি? স্টেপিডোটমি। দুইটার মধ্যে পার্থক্য আছে। ডেক্টমি হলো পুরা ফেলে দেওয়া, আর ডোটমি মাইরিঙ্গোটমি, দেখো না, ও মাইরিঙ্গোটমি টিম্প্যানিক মেমব্রেনের মধ্যে ফুটা করা। তাহলে স্টেপিডোটমি ফুট প্লেট অফ স্টেপিসে ফুটা করা, ছিদ্র করা। টিম্প্যানিক মেমব্রেন। অটোস্ক্লেরোসিসে টিম্প্যানিক মেমব্রেন কি থাকে? পারফোরেশন থাকে। ইনার এয়ার আমি আঁকি নাই, কারণ আমার স্টেপিস কই থাকে? মিডল এয়ার। ভালো করে খেয়াল করা এই ছবিটা। এই টিম্প্যানিক মেমব্রেন মেলিয়াস এই ইনকাস। এই আমার স্টেপিস। এই হলো ওভাল উইন্ডো, ফুট প্লেট অফ স্টেপিস আর ওভাল উইন্ডো। জাংশন না এটা? এরপরে ইনার এয়ার দাও দিয়ে দিলাম। ইনার এয়ার এই ওভাল উইন্ডো, এই ফুট প্লেট অফ স্টেপিস, এটা ফিক্সড হয়ে গেছে। ফিক্সড হতে আর নড়াচড়া নাই। তো নড়াচড়া না হলে ইনার এয়ারের ফ্লুইড নড়ে না, যার কারণে রোগী শোনে না। ঠিক আছে? এখন এটারে নড়াচড়া নাই, তাহলে এটা রাখা তো লাভ নাই। এখন দেখো স্টেপিডেক্টমি হলো স্টেপিস, রিমুভাল অফ স্টেপিস, স্টেপিডেক্টমি। ঠিক আছে? সুপার স্ট্রাকচার তো জানো, এখন হেড, নেক, অ্যান্টেরিয়র, পোস্টেরিয়র, এই পাঁচটা সুপার স্ট্রাকচার। এখন ফুট প্লেট অফ স্টেপিস ছিল, এটারে আমরা ফেলে দিব। স্টেপিডেক্টমি করা হয় না। তাহলে স্টেপিডোটমি কি? এই যে আমার ওভাল উইন্ডো, এটার মধ্যে ফুট প্লেট অফ স্টেপিসও আছে। এই ফুট প্লেট অফ স্টেপিস, এটার মধ্যে বসানো না ফুট প্লেট অফ স্টেপিস।
হ্যাঁ, এটা তো জানো। আমি সুপার স্ট্রাকচার, এটাতেও কিন্তু সুপার স্ট্রাকচার ফলাই দিব। হেড, নেক, anterior truss, posterior truss, এটাকে বলে সুপার স্ট্রাকচার। রিমুভাল অফ সুপার স্ট্রাকচার অফ দ্য স্টেপিস এক্সেপ্ট ফুট প্লেট, এটা হলো স্টেপিডোটমি। এবার আমি কি করব, এই ফুট প্লেটে, এই ফুট প্লেট অফ স্টেপিসের মধ্যে একটা হোল করব, ছিদ্র। এই এটা ছিদ্র হয়ে গেছে ইনার এয়ারের ফ্লুইড পর্যন্ত। এখন এই ছিদ্র, এগুলো কিন্তু নাই স্টেপিস, এই ছিদ্রের মধ্যে আমি এখন একটা প্রস্থেসিস বসাই দিই। এই প্রস্থেসিস ইনকাস আর এই প্রস্থেসিস, বুঝা গেছে? এইটা হলো যেটা কমন ইউজ করি, টেফলন পিস্টন প্রস্থেসিস। Stepidotomy, a hole is created in the footplate of stapes. Removal of superstructure of the stapes. Removal of the superstructure of the stapes, then create a hole just on the footplate of stapes. And placement of Teflon piston prosthesis in between incus and footplate of stapes. Placement of Teflon piston prosthesis in between is incus, এটা মেলিয়াস, এটা স্টেপিস ছিল, স্টেপিস নাই, এখন আসছে টেফলন পিস্টন প্রস্থেসিস। তাহলে ইনকাসের সাথেই তো লাগানো ছিল হেড, নেক, অ্যান্টেরিয়র ট্রাস, পোস্টেরিয়র ট্রাস, এই কাজটা করলো প্রস্থেসিসে। প্রস্থেসিসটা কোথায় বসাইলাম, ফুটপ্লেট অফ স্টেপিসে ছিদ্র করছি, ওই ছিদ্রের মধ্যে এক মাথা আর এইখানে যে একটা ভাঁজ করা মাথা, যাতে ওইটারে ধরে রাখতে পারে হুকের মতন, এটারে পরে ক্লোজ করে দেওয়া হয় চাপ দিয়ে, ওটার মধ্যে বসে যায়। ঠিক আছে, বুঝা গেছে? এটারে বলে স্টেপিডোটমি। তোমাদের এই কোনো বর্ণনা জিজ্ঞাসা করা হবে না যে অটোস্ক্লেরোসিস, তাহলে কি করবা, সার্জারি করবো। কি সার্জারি? স্টেপিডোটমি। যদি একবারে বলো স্টেপিডোটমি কোনো অসুবিধা নাই, নাহলে বলবা স্টেপিডেক্টমি, তখন আরেকটা কোশ্চেন আসবে। যত কোশ্চেন আসবে তত তোমার মনে হবে ভালো করতেছে, ভালো করতেছে। আগে যদি 10 নম্বরটা বলো, আমার তো 1 নম্বর থেকে আসতে আসতে আমার পরীক্ষা শেষে দিত 10 নম্বর। এটা হলো বুদ্ধি, বুঝা গেছে? যে স্যার স্টেপিডেক্টমি করবো, স্টেপিডেক্টমি করে না, আমাদের এখন কি করা হয়, স্টেপিডোটমি। স্টেপিডোটমি কি? স্টেপিডোটমি হলে একটা ছিদ্র বানাবো, কোনো ছিদ্র সম্বন্ধে আর কিছু জিজ্ঞাসা না, ওই ছিদ্রটাও জিজ্ঞাসা করবে না, কারণ এটা অনেক পরের কোশ্চেন। আমি তোমাদের বোঝার জন্য যে স্টেপিস ফালাই দিয়েছি, এখন তাহলে কি হবে, একটা ছিদ্র করা হয়। এই যে ওভাল উইন্ডো, এই যে ফুটপ্লেট অফ স্টেপিস, এই মাঝখানে আমি একটা ছিদ্র করছি। এই ছিদ্রের মধ্যে প্রস্থেসিসটা এখন ঢুকাই দিছি। এর ওই পাশে তো ফ্লুইড, এই প্রস্থেসিসের আরেক মাথা লাগা রয়েছে কোথায়, এখানে যে আংটার মতন আছে, এই ইনকাসের লেন্টিকুলার প্রসেস, এই আংটাটা এখানে। ঠিক আছে, এই যে আমার ইনকাস, বুঝছো কিনা? ইনকাসের লেন্টিকুলার প্রসেস বলে, যেটা ওটা না জানলেও চলবে। ইনকাসের এই গেল বডি অফ দ্য ইনকাস, শর্ট প্রসেস, লং প্রসেস, এখানে একটা এই শর্ট প্রসেস, এই লং প্রসেস, এখানে একটা আছে লেন্টিকুলার প্রসেস। এই এটার মধ্যে এরকম প্রসেসিস দেওয়া, এটা হয়, এটার বলে লেন্টিকুলার প্রসেস। এগুলা মনে রাখার কোনো দরকার নেই। ইনকাসের সাথে আমি ছিদ্র করছি ফুটপ্লেট অফ স্টেপিসে, এটার কানেকশন, কমিউনিকেশন না থাকলে নড়বে না। তো কমিউনিকেশনের জন্য একটা পিস্টন প্রস্থেসিস বসাই দিয়েছি, টেফলন পিস্টন প্রস্থেসিস, যেগুলো বায়োমেটেরিয়ালস, ইনার্ট সাবস্টেন্স, নন অ্যালার্জিক, নন বায়ো ইনফেক্টিভ, নন ক্যান্সার কার্সিনোজেনিক। বায়োমেটেরিয়ালস কানে থাকবে, কোনো ক্ষতির কিছু নাই, বায়োমেটেরিয়ালস। ঠিক আছে, টেফলন টেট্রাফ্লুরোইথাইলিন একটা কেমিক্যাল, দরকার নাই, মাথায় আসতে পারে, এটা কয়ে গেল না, এই জন্য বলে দিচ্ছি। ঠিক আছে, আমি যা যা বলতেছি
যখন এফসিবিএস এমএসডি বা একজনেরও কোনো কোশ্চেন এমসিকিউ ছুটবে না, আমি নিজে ছেড়ে দিছি সব, ঠিক আছে, আমি নিজে ছেড়ে দিছি, নাহলে আমি এক্সামিনার। টেফলন পিস্টন প্রসথেসিস, এটা ক্লিয়ার হয়েছে? তাহলে আমি আগাবো, নাহলে অনেক দেরি হয়ে যাবে। তোমাদের কিছু জিজ্ঞেস করবে না, অটো স্ক্লেরোসিস ট্রিটমেন্ট করো, ডেফিনেটলি সার্জিক্যাল ট্রিটমেন্ট, স্টেপিডোটমি করবো। স্টেপিডোটমি হয় না স্যার, আমরা স্টেপিডোটমি করি। স্টেপিডোটমি এরপরে স্যার স্টেপিডোটমি, পুরো অ্যান্সার হলো স্টেপিডোটমি অ্যান্ড প্লাস রিপ্লেসমেন্ট অফ প্রসথেসিস। একটা প্রসথেসিস দিয়ে দিব, টেফলন পিস্টন প্রসথেসিস। শুধু স্টেপিডোটমি করলে তো রোগী শুনবে না। কমপ্লিট অ্যান্সার হলো স্টেপিডোটমি প্লাস replacement of prosthesis in between incus and footplate of stapes হয়েছে? স্টেপিডোটমিতে কি করে? স্টেপিডোটমি প্লাস স্ক্লেরোসিস, স্টেপিডোটমি প্লাস রিপ্লেসমেন্ট অফ টেফলন পিস্টন প্রসথেসিস। টেফলন পিস্টন প্রসথেসিস কার মধ্যে বসায়? ইনকাস আর ফুটপ্লেট অফ স্টেপিসের মধ্যে হোল করে এর মধ্যে বসায়। এখন যদি খুব ভালো করো, জিজ্ঞেস করবে এই সার্জারির কমপ্লিকেশন হয়, যেটুক মাথায় ঢুকবে আমি সেটুক বলে দিই, 2-3টা মনে রাখলে হবে। এইটা অপারেশন করতেছে ইনারের গায়ে ঘেঁষা, ঠিক আছে? আমি যখন ছিদ্র করবো এখানেই পেরিলিম বেরিয়ে আসবে না? তাহলে 1 নম্বর পেরিলিম ফিস্টুলা, এটা তো মনে থাকবে। ফিস্টুলা কি? কমিউনিকেশন 2 সাইড, ইনার এয়ারও আছে, মিডল এয়ারও আছে, কমিউনিকেশন হয়েছে না? তাহলে বইতে উল্টাপাল্টা অনেকগুলো আছে, তোমাদের যেটা মনে থাকবে এটা রিলেশনে, এই জন্য বললাম। সিরিয়াল দরকার নেই। পেরিলিম ফিস্টুলা, পেরিলিম ফিস্টুলা হইলে কি হবে? পেরিলিম বাইরে আসবে, পেরিলিম বাইরে আসলে কি হয়? ভার্টাইগো। ইনার এয়ারের কাজ কি? শোনা এবং ব্যালেন্স, তাহলে ভার্টাইগো হইছে। যেগুলো তোমাদের মাথায় আসবে ভার্টাইগো, এই ভার্টাইগো কিন্তু মাইল্ড, মিনিমাম ভার্টাইগো, মিনিমাম পরে ভালো হয়ে যায়। Cures after within few days. Cures within few days. কারণ কি প্যারালিম ফিস্টুলা হয়েছে, ওটা আস্তে আস্তে বন্ধ হয়ে যায়। ভার্টাইগো, মিনিমাম ভার্টাইগো within few days, abolish or cure. 3 নাম্বার ইনার এয়ার, তো ভার্টাইগো যখন হয়েছে, ব্যালেন্স কানের শোনাটা, sensory neural hearing loss, celoconductive sensory neural hearing loss, it is a serious complication. ভালোর জন্য করতে গেছিল, sensory neural hearing loss একটা সিরিয়াস কমপ্লিকেশন, ঠিক আছে? আর একটা কি বসাইলা তুমি? প্রসথেসিস। প্রসথেসিস বসাইছো, কিন্তু এখান থেকে স্লিপ করে ডিসপ্লেসমেন্ট অফ প্রসথেসিস উপরে লিখি। আমার মনে হয়েছে এই কয়টা মনে থাকবে, এই জন্য দিলাম। ডিসপ্লেসমেন্ট অফ প্রসথেসিস, প্রসথেসিস ডিসপ্লেসমেন্ট হলে কি হবে? যদি বসানোর সাথে অপারেশন শেষ করে আমি চাইতেছি, এখন রোগী তো এখনো বেডে নেওয়া হয়নি, বেডে নেওয়ার সময় তার যেরকম কন্ডাক্টিভ হেয়ারিং লস ছিল সেটা কন্ডাক্টিভই রয়েছে, যদি ওই সময় ডিসপ্লেস থাকে অপারেশন সময়, আর নাহলে 5 দিন 6 দিন 7 দিন এরপরে যদি ডিসপ্লেসমেন্ট হয় তাহলে সেটা হবে ডিলেড। এতদিন শুনছে, অপারেশনের পরে ভালোই শুনছে 5 দিন 7 দিন,
এখন কি হলো কয়েকদিন পরে ডিলেড কন্ট্রাক্টিভ হিয়ারিং লস, আর সাথে সাথে হইলে তার তো কন্ট্রাক্টিভ ছিলই, অপারেশন করছে সেই জন্যই, তাহলে পারসিস্টেন্ট কন্ট্রাক্টিভ হিয়ারিং লস। কথা বোঝা গেছে? যদি অপারেশনে আমি প্রস্থেসিস বসাইলাম, বসানোর সময় অপারেশন শেষ করে ওঠার সময় ডিসপ্লেসমেন্ট হয়ে গেছে, তাহলে কি হবে? তার কন্ট্রাক্টিভ হিয়ারিং লস তো ছিলই, তাহলে এটা কি হলো? পারসিস্টেন্ট কন্ট্রাক্টিভ হিয়ারিং লস। আর যদি 10 দিন পরে হয় ডিসপ্লেসমেন্টটা, তাহলে যে হিয়ারিং লসটা হবে ডিলেড কন্ট্রাক্টিভ হিয়ারিং লস। কথা বোঝা গেছে? নাহলে সব বাদ কন্ট্রাক্টিভ হিয়ারিং। প্রস্থেসিস ডিসপ্লেসমেন্ট হলে কি হবে? কন্ট্রাক্টিভ হিয়ারিং লস। ডিলেড বুঝছো তো, পারসিস্টেন্টও বুঝছো, এটা মাথায় না থাকলেও চলবে। আমার কানের কেস সেন্সোরিয়ালও বলছি, কন্ট্রাক্টিভও বললাম, যাতে মনে থাকে। ইনার এয়ারে ধরলে দুইটা জিনিস হবে, ভার্টিগো, হিয়ারিং লস। ইনার এয়ারে হয় সেন্সোরিয়াল হিয়ারিং লস। কন্ট্রাক্টিভ কেন বললাম? তার ছিলই কন্ট্রাক্টিভ হিয়ারিং লস। যদি প্রস্থেসিস ডিসপ্লেসমেন্ট হয় তাহলে পারসিস্টেন্ট কন্ট্রাক্টিভ হিয়ারিং লস হবে। অপারেশনের পরে 10 দিন 15 দিন 1 মাস ভালোই ছিল, পজিশন চেঞ্জ হয়ে গেছে হঠাৎ করে ডিসপ্লেসমেন্ট, তাহলে তখন আবার কন্ট্রাক্টিভ হিয়ারিং লস হবে। এটাকে বলে ডিলেড। কিছুই না হইলে শুধু মনে রেখো কন্ট্রাক্টিভ হিয়ারিং লস। কেন হয়েছে কন্ট্রাক্টিভ হিয়ারিং লস? ডিউ টু ডিসপ্লেসমেন্ট অফ দ্য প্রস্থেসিস। এই কয়টা তো এটার রিলেশন, এই জন্য বললাম। ছিদ্র করলে পেরিলিম্ফ একটু না একটু বাইরে হয়ে আসবে, তাহলে পেরিলিম্ফ ফিস্টুলা, এটা কয়েকদিনের মধ্যে ভালো হয়ে যায়। পেরিলিম্ফ ফিস্টুলা ভার্টিগো হবে 2, ভার্টিগো কয়েকদিনের মধ্যে ভালো হয়ে যায়। 3, যেহেতু ইনার ইয়ারের ব্যাপার, সেন্সোরিয়াল হিয়ারিং লস হবে। 4, প্রস্থেসিস বসাইছি, ডিসপ্লেসমেন্ট হলে কন্ট্রাক্টিভ হিয়ারিং লস হবে। ঠিক আছে? আরো আছে, আর দরকার নেই, এখানে আসবেই না হয়তো। ঠিক আছে? স্টেপিডোটমি বললে আমরা বলি আলহামদুলিল্লাহ, অনেক অনেক। তাহলে এই আমার সার্জারি শেষ, কমপ্লিকেশনও শেষ। এখন 3 নাম্বার ট্রিটমেন্ট, সার্জিক্যাল ট্রিটমেন্ট তো বললাম, রোগীকে আমি অপারেশন করব না, শুনছি অমুকে করছে আরো খারাপ হয়েছে, সেন্সোরিয়াল হিয়ারিং লস, আমি করব না। অথবা পেশেন্টের এমন অবস্থা, জেনারেল কন্ডিশন এত খারাপ, আনফিট ফর সার্জারি, তাহলে হেডিং কি? ইফ পেশেন্ট রিফিউজ টু ডু সার্জারি or if patient is unfit for surgery। 3 নাম্বার মেডিকেল ট্রিটমেন্ট বলছি 1, 2 সার্জারি বললাম, স্টেপিডেক্টমি আর স্টেপিডোটমি। 3 অপারেশনে আনফিট, মেডিকেল ট্রিটমেন্টেও কাজ হয় নাই, কিন্তু কানে শুনে না, এই রোগী তো কানে শুনে না, টিনিটাস হয়, ককলিয়া ইনভলভ হবে বলছিলাম, কিন্তু এখানে হিয়ারিং ইম্পেয়ারমেন্টটাই মেইন। টিনিটাস দেখো সেখানে লেখা আছে if it is cochlear otosclerosis। ভার্টিগো আনকমন লেখছিলাম না, স্পিচ মনোটোনাস, সফট মডুলেটরি স্পিচ। তাহলে আসলে মেইনটা ছিল কি? স্টেপিডিয়াল অটোস্ক্লেরোসিসে হিয়ারিং ইম্পেয়ারমেন্ট, কন্ট্রাক্টিভ হিয়ারিং লস। ঠিক আছে? তাহলে আমার মেডিকেল ট্রিটমেন্টে ভালো হয়নি, সার্জারি করবে না রোগী, তাহলে 3 নাম্বার। 3, if patient refuse to do surgery or if patient is unfit for surgery, তাহলে আমি কি করব? There is an effective alternative। effective alternative বোঝা গেছে? তুমি এমন একটা জিনিস দিবা ইফেক্টিভ, কাজ করবে, রোগী ভালো থাকবে, কানে শুনবে। কখন? if patient refuse to do surgery or unfit for surgery, আমি অপারেশন করব না, অথবা শরীর কন্ডিশন এমন অপারেশন করলে সে কপ করতে পারবে না, তাহলে there is an effective alternative। সেটা কি? হিয়ারিং এইড। ঠিক আছে? হিয়ারিং এইড, হিয়ারিং এইড, হিয়ারিং এইড সম্বন্ধে শুধু একটু ধারণা রাখো। হিয়ারিং এইড বিহাইন্ড দি ইয়ার থাকে, কানের পিছনে দিয়ে দেওয়া হয়, অথবা ইন দ্য ক্যানেল, কমপ্লিটলি ইন দ্য ক্যানেল, ক্যানেলের ভিতরেও দেওয়া যায়। ছোট, যত বড় নিবে দাম কম, যত ছোট নিবে, অনেকে আছে না মহিলারা বিশেষ করে এসে বলে যে কেমন দেখা যাবে, যাতে না দেখা যায়, যাতে না দেখা যায়, ছোট্ট আছে, কানের ভিতরে ঢোকানো যায়, এক্সট্রানোটিক ক্যানেলের ভিতরেই, কেউ দেখবে না বাইরের থেকে, কিন্তু দাম অনেক বেশি। ঠিক আছে? তাহলে হিয়ারিং এইডের কাজ কি? হিয়ারিং এইডে 3টা জিনিস থাকে। 1 নাম্বার কম্পোনেন্ট মাইক্রোফোন। মাইক্রোফোন কি করে? মাইক্রোফোন
এনভায়রনমেন্ট থেকে যত শব্দ আছে রিসিভ দ্য সাউন্ড, সাউন্ড এনার্জি রিসিভ করে। এই শব্দ হইতেছে আমাদের অরিকল কি করে, রিসিভ দ্য সাউন্ড এনার্জি। ওই এখন তো ওই বেটার কাজ নাই, অরিকল পারতেছে না, মেশিন দিয়ে শোনাইতে হবে। তাহলে এই মেশিনে হিয়ারিং এইডে আছে একটা মাইক্রোফোন যে অরিকলের কাজ করে। অরিকল ক্যাচেস দি সাউন্ড, রিসিভ দি সাউন্ড। তো এই মাইক্রোফোন রিসিভ দ্য সাউন্ড, এই রিসিভ করার পরে এই সাউন্ড এনার্জিরে পরের কম্পোনেন্টে দেয়। এই পরের কম্পোনেন্ট হলো অ্যাম্পলিফায়ার। অ্যাম্পলিফায়ার কি করে, অ্যাম্পলিফাইড দা সাউন্ড, সাউন্ডটাকে অ্যাম্পলিফাইড করে দেয়। অ্যাম্পলিফাইড তো বুঝো, অনেক গুণে বাড়ায়া দেয়। এই বাড়ানোটা পরের কম্পার্টমেন্টে আছে, এটা হলো রিসিভার। রিসিভার কানের ভিতরে থাকে রোগীর। রিসিভার ওটাকে রিসিভ করে, সে শুনে। ঠিক আছে, আমি সহজ করে বললাম। আরেকটা আছে পাওয়ার জেনারেটর, ব্যাটারির একটা কম্পার্টমেন্ট, কিছু দরকার নেই। মাইক্রোফোন, অ্যাম্পলিফায়ার, রিসিভার। ঠিক আছে, তোমরা আমি জানি আরো ভালো বুঝছো, কারণ আমি ফেসবুক এখন চালাতে পারি। কাজেই তোমাদের আমার থেকে ভালো বোঝার কথা। এইটুক শেষ, ট্রিটমেন্ট কমপ্লিট শেষ। ঠিক আছে, আমার অটো স্ক্লেরোসিস শেষ। অটো স্ক্লেরোসিসে কি লাগবে এখন বলে দিই। অটো স্ক্লেরোসিস তোমার রিটেনে আসবে। A 25 years old lady came to you with bilateral conductive hearing loss with tinnitus. How will you manage this case? 25 conductive hearing loss, আর কিছু বলে নেই, কোনো পাস টাস ডিসচার্জ কিছু বলে নেই। যতক্ষণ পাস ডিসচার্জ না বলবে ASM CSM চিন্তা ভাবনা বাদ। অ্যাকিউট সাবক্লিনিক অটাইটিস মিডিয়া, ক্রনিক সাবক্লিনিক বাদ। এখানে বলার উদ্দেশ্য বাইলেটারাল কন্ডাক্টিভ হিয়ারিং লস। তাহলে বুঝবা 25, 20 থেকে 30 এর বাইরে বয়স দিবেই না। যত কিছু দেবে 28 দিবে, নাহলে 29 দিবে, নাহলে 25 দিবে, নাহলে 20, 22, 23, 20, 22 দিবে। ঠিক আছে, সাথে থাকবে টিনিটাস। তাহলে বুঝবা কি এটা অটো স্ক্লেরোসিস। তাহলে হাউ উইল ম্যানেজ দিস কেস? লেখো অটো স্ক্লেরোসিস পেশেন্ট। অটো স্ক্লেরোসিস, it is a localized disease of the aortic capsule causing ankylosis of the footplate of stapes বা fixation of the footplate of stapes। তারপরে লেখবা ক্লিনিক্যাল ফিচার। ঠিক আছে, ক্লিনিক্যাল ফিচারের মধ্যে কি? হিয়ারিং ইম্পেয়ারমেন্ট, টিনিটাস, প্যারাকিউসিস উইলিসি। কারণ অনেক সময় আবার দিয়ে দেয় দিস লেডি হেয়ার্স বেটার ইন নয়েজি সারাউন্ডিংস, আরো পরিষ্কার হয়ে যায়। কারণ আমার কাছে ফোন আসে তো, আয় কি আবার সাবজেক্টে কি লিখছে, নয়েজি সারাউন্ডিংস। আমরা কোনোদিন ক্লাস লেকচার শুনো না, নয়েজি সারাউন্ডিংস। তাহলে আমি লিখলাম 1 নম্বর হিয়ারিং ইম্পেয়ারমেন্ট কন্টিনিউ ইন টাইপ 80% বাইলেটারাল হয়। 2 টিনিটাস। 3 নাম্বার কোনো ব্যাখ্যা দরকার নেই, লিখে দেবে টিনিটাস। 3 নম্বর প্যারাকিউসিস উইলিসি, প্যাশন হেয়ার্স বেটার ইন নয়েজি সারাউন্ডিংস, এটাও লেখার দরকার নেই, প্যারাকিউসিস উইলিসি। 4 নাম্বার হলো তোমার ভার্টাইগো আনকমন স্পিচ, লিখতে পারো, না লিখলেও হয় মনোটোনাস, সফট ওয়েল মোটিভেটেড মনোটোনাস। এই হলো এটা। তারপরে এখন তোমার ইনভেস্টিগেশন, অটো স্ক্লেরোসিসের ইনভেস্টিগেশন মেইন আমরা করি একটাই, পিউটোন অডিওমেট্রি, অডিওমেট্রিক টেস্ট। পিউটোন অডিওমেট্রি shows content type of hearing loss in air conduction curve, but bone conduction curve remains normal and there is a dip in 2000 Hz. 2000 Hz এ একটা ডিপ হয়, এটা কার হার্টস নচ। রিটেনে না আসলে এইবার তোমাদের অসপিতে আসবে কার হার্টস নচ। ঠিক আছে, তাহলে এই কার হার্টস নচটাই হলো আইডেন্টিফিকেশন পয়েন্ট। 30 to 40% এটা পাওয়াই যায় আফটার এ সাকসেসফুল স্টেপিডেক্টমি। যখন আমরা সাকসেসফুল স্টেপিডেক্টমি করি এই নচটা ডিসঅ্যাপিয়ার করে। সার্জারির আগে তো একটা করবো রোগীর টেস্ট, সার্জারির পরে আরেকটা করে দেখবো এই নচটা আর নাই, একেবারে সুন্দর নরমাল গ্রাফ। এটারে বলে আফটার এ সাকসেসফুল স্টেপিডেক্টমি দিস কার হার্টস নচ ডিসঅ্যাপিয়ার। ট্রিটমেন্ট, নো ডেফিনেটিভ মেডিকেল ট্রিটমেন্ট। যদি লেখো লিখতে পারো সোডিয়াম ক্লোরাইড। ইট হ্যাসেন দি ম্যাচুরিটি, ইম্যাচিউর স্টেজকে ম্যাচিউরড করে দেয়। ইট হ্যাসেন দ্য অ্যাক্টিভ ফোকাস এন্ড অ্যারেস্ট ফার্দার গ্রোথ। এতদিন যা পড়াইছি দেখছেন কতটুকু এটা
আমিও পারি 10 মিনিটের লেকচার শেষ করি, কিন্তু কিচ্ছু বুঝতে না, এগুলো কিছু বুঝতে না। তারপরে কি ট্রিটমেন্ট? সার্জিক্যাল ট্রিটমেন্ট ইজ দ্য ডেফিনিটিভ ট্রিটমেন্ট, স্টেপিডেক্টমি, বাট উই ডু স্টেপিডোটমি প্লাস placement of prosthesis in between incast and foot plate of stapes. If patient unfit for surgery or refuse to do surgery, then there is effective alternative wearing aid. আর কিছু লেখা নেই, যে ম্যানেজ হয়ে গেছে। এখন বাইবার একটা কোশ্চেন, যদি খুব ভালো করো, অনার্স মার্ক দেয় কখন, যদি খুব ভালো করো, যে স্টেপিডেক্টমি এর প্রগনোসিস কেমন? প্রগনোসিস তুমি যে স্টেপিডেক্টমি করলা 90% শোজ গুড রেজাল্ট। 90% রোগী দেখবে আরে আমি তো ভালোই শুনি, এতদিন না পেরে তো ভুল করছি অপারেশনে। স্টেপিডোটমি করার পরে প্রগনোসিস, এটা ভাইবার জন্য 90% শোজ গুড রেজাল্ট, 90% ইমপ্রুভ হয়ে যায়, ভালো শুনি চান। 8% as it is, যেমন ছিল অপারেশনের পরে তেমন আছে, ঠিক আছে। 2% ডেড এয়ার, একবারে শেষ, কান্দে থাকবে না, কি করলাম। এই 2% যদি এখানেই থাকে, করিস না দেখ আমারটা শেষ করে দিছি, 2%, কিন্তু সে যখন বলে তার 100% হয়ে যায়। 2% ডেড এয়ার তো বুঝছো না, কন্ট্রাক্টিভ ছিল, এখন সেন্সুরিয়াল, দুইটাই আছে, এখন আর শুনি না। ডেড এয়ার এটা খুব ভালো করলে জিজ্ঞেস করবে। 90% শোজ গুড রেজাল্টস, 8% as it is, 2% ডেড এয়ার। এখন না পাও এফসিডিএস এ যায় পাইবা, তখন কিন্তু বলবা না স্যার এই হইছে, তখন প্রতি ব্যাচে দেই আমার বলবে। এই আমার অটোস্ক্লেরোসিস, এখন দেখো ডিজিজটা কত সহজ, দুইটা ডিজিজ এখন ছোট্ট, এখনই হয়ে যাবে, একদম এটার সাথে সম্পর্ক। ওইটা তোমাদের রিটেনে আসে না, কিন্তু ভাই লাগবে। এই যে সেন্সরিনাল হিয়ারিং লসের কজ বলছিলাম একবার না, এই ছবিটা শুধু আমি আলাদা একটা ছবি আঁকতেছি, ভালো করে খেয়াল করো। ওই যে তোমাদের বলছিলাম বনি ককলিয়া, বোনসটা টিপ দিয়া যদি ভাঙি চীনা বাদামের মতন, বনি ককলিয়া মানে বোনসের কাভারিং, আর কিছু নাই। এর ভিতরে নরম অংশ আছে, শামুক দেখছো কিরকম, এরকম না? শামুক এর উপরের অংশ যদি ভাঙো, ভিতরে দেখবা নরম অংশ আছে, এইটাই বনি। এইটারে যদি ভাঙি, এর ভিতরে কিন্তু আমার এই বনি ককলিয়ার ভিতরে যে নরম অংশ, এটারে বলে ককলিয়ার ডাক্ট। এর এই অংশটা ভেস্টিবিউল, এই ভেস্টিবিউল যদি ভাঙি, এর ভিতরে হলো ইউট্রিকল সেকিউল, এন্ডোলিম্ফ্যাটিক ডাক্ট স্যাক, নরম অংশগুলো। এইটাও কিন্তু বনি সেমিসার্কুলার ক্যানেল। এই ক্যানেল টিপ দিয়ে যদি চিনা বাদামের মতো ভাঙতে পারতাম, ভিতরে নরমটার নাম, এটা সেমিসার্কুলার ক্যানেল, ওইটা সেমিসার্কুলার ডাক্ট, ঠিক আছে। মেমব্রেনাস পার্ট, যেটা নরম পার্ট, ভিতরের অংশ, সেটা এইটার ভিতরে, এটা বনি ককলিয়া, এর ভিতরে নরম অংশ হলো ককলিয়ার ডাক্ট। এই ককলিয়ার ডাক্ট আর বনি ককলিয়া এর মাঝখানে যে ফ্লুইড, পেরিলিম। ককলিয়ার ডাক্টে যে ফ্লুইড, এটা হলো এন্ডোলিম। ভিতরে নরম অংশের মধ্যেও ফ্লুইড আছে, ওগুলা এন্ডোলিম। আর বাইরে বনি ককলিয়ার বাইরে যে অংশ, ওই যে আমি এই ছবিটাতে দিছিলাম, মনে আছে? এটা আমার বনি, সব বনি। এটা আমার মেমব্রেনাস, তার মানে এইখানে সব এন্ডোলিম। এই যে এখানে ছিল ওভাল উইন্ডো, এখানে রাউন্ড উইন্ডো, ঠিক আছে। ওভাল উইন্ডো, রাউন্ড উইন্ডো, ওভাল উইন্ডোর পরে এখানে পেরিলিম, রাউন্ড উইন্ডোর পরেও পেরিলিম। এটা ছিল মাঝখানের অংশ। এই বনি ককলিয়া বাংলা এটা পাইবে, এই যে বোনস বনি ককলিয়া, এর ভিতরে এটা হলো মাঝখানের অংশ। তাহলে এই বনি ককলিয়ার পরে যেটা ছিল স্কালা,
স্কালা ভেস্টিবুলি মনে আছে? এটা স্কালা টিম্পানি। স্কালা মানে প্রকোষ্ঠ, চেম্বার, স্তর। এই যে একটা স্তর, এই যে একটা স্তর, মাঝখানে আরেকটা, এটা স্কালা মিডিয়া। এই স্কালা মিডিয়াটাই নরম অংশটা, এটাই আসলে কক্লিয়ার ডাক্ট। এবার বুঝা গেছে? কক্লিয়ার ডাক্টের আরেক নাম স্কালা মিডিয়া। বনিটার ভিতরে আছে স্কালা ভেস্টিবুলি, স্কালা টিম্পানি। ওভার উইন্ডোর পরে যে অংশ স্কালা ভেস্টিবুলি, রাউন্ড উইন্ডোর পরে যেটা স্কালা টিম্পানি, এই দুইটা প্রকোষ্ঠে। স্কালা মানে প্রকোষ্ঠ, চেম্বার, স্তর। এটা ইতালিয়ান ভাষা, স্কালা ল্যাটিন ওয়ার্ড। এখানে আছে পেরিলিম, পেরিলিম, এটা সব পেরিলিম। এটা হলো আমার এন্ডোলিম। আমি এখন মাঝখানেরটা নিয়ে আসতেছি, আমার বোন বাইরে ফেলছি, আমি ভিতরেটা আনবো। স্কালা মিডিয়া, এটা দিয়েই তোমাদের অনেক ডিজিজ। এই স্কালা মিডিয়া আমি আলাদা করছি। এই যে এটা বেসিলার মেমব্রেন, বুঝছে? আমি আলাদা আলাদা করে দিচ্ছি। এইটুক অংশ, এই যে এইটুক অংশ, এইটা রেসনার্স মেমব্রেন। এটাই আমি এখানে আনছি, ঠিক আছে? কালার করলাম কেন? এটা রেসনার্স মেমব্রেন। এই যে মেমব্রেন তো নরম জায়গা, এটা তো বুঝো। যেমন এই যে রাউন্ড উইন্ডো ছিল একটা মেমব্রেন, তাই না? সেকেন্ডারি টিম্পানিক মেমব্রেন নাম। এই সেকেন্ডারি টিম্পানিক মেমব্রেন, এই জন্য টিম্পানি নাম হয়েছে, স্কালা টিম্পানি। এটা রেসনার্স মেমব্রেন। এগুলা মনে আছে তো নাম? না? এই ছবিটা মনে থাকলে বাকি সব যা ডিজিজ এখন আছে বাকি একেবারে নিজে বানায়া বলতে পারো। এটা বেসিলার মেমব্রেন। এই যে আমার এই অংশটা, এইখানে কিছু ভাস্কুলার স্পেস, স্ট্রায়াভাস্কুলারিস। এখান থেকে স্ট্রায়াভাস্কুলারিস, এখানে ব্লাড ভেসেল, সারা শরীরের রক্ত একটা ইনজেকশন দিলে এখানেও আসবে ব্লাডের মাধ্যমে। প্যারেন্টাল যদি দাও সেও যাবে, এই স্ট্রায়াভাস্কুলারিস যাবে। এটা স্ট্রায়াভাস্কুলারিস বাইরের দিকে, কিন্তু এটা বাইরে বেস টু অ্যাপেক্স। এই যে অ্যাপেক্স, বেস থেকে অ্যাপেক্সে আসতেছি সবাই স্ট্রায়াভাস্কুলারিস। এই যে বেসিলার মেমব্রেনের উপরে আমার আসল জিনিসগুলো থাকে, স্পেশালাইজ সেন্সরি নিউরো এপিথেলিয়াম, কানে শোনার যন্ত্রপাতি যা আছে, অর্গান অফ কর্টি। এখানে একটা টানেল অফ কর্টি থাকে, একটা টানেল। এই টানেলের আল্লাহর সিস্টেম, যাতে আমার ড্যামেজ হইলে আউটার হেয়ার সেল ড্যামেজ হোক, ইনারটা একটা লেয়ারে থাকে, এটারে বাঁচায় রাখা হয়েছে। একটা বাচ্চা যার আছে অনেক চিন্তা ভাবনা করে, আমার 19 বছর পরে ছেলে হয়েছে, আমি কোনো অপারেশন করবো না, ওষুধ দেন, ওষুধ দেন। অপারেশনে যদি যায় এটাও হারাই। তো এইটা আল্লাহ অনেক যত্ন করে রাখছে ভিতরে। এই আমার আউটার হেয়ার সেল, ওগুলোর কালার কিন্তু দেখা যায়, এটাতে বোঝা যায় না। এই জন্য আমি এটা দিয়ে আঁকতেছি, তোমরা বুঝে নেই। এটা আউটার হেয়ার সেল, তিনটা আঁকলাম, এটা তিনটা লেয়ারে থাকে, ঠিক আছে? উপরে চুলের মতো স্টেরিওসিলিয়া থাকে, এগুলো দরকার নাই। আউটার হেয়ার সেল, এই ভিতরে থাকে ইনার হেয়ার সেল, ঠিক আছে? শুধু আমার এই ছবিটা মনে যদি ডাক্তার রাখতে পারো, এখন যা ডিজিজ বলবো নিজে বানাইতেও পারবো আমাদের ভিতরে। এটা রেসনার্স মেমব্রেন, বেসিলার মেমব্রেন, স্ট্রায়াভাস্কুলারিস, আউটার হেয়ার সেল, ইনার হেয়ার সেল। ইনার হেয়ার সেল, এটার নাম টানেল অফ কর্টি। কর্টি, এই পুরাটারে বলে অর্গান অফ কর্টি। অর্গান অফ কর্টি। এখানে আরো সেল আছে, আমি সেটা দিতেছি না। সাপোর্টিং সেল, রেসনার সেল, অনেক সেল আছে, এগুলো তোমার দরকার নেই। আরো সেল আছে, সাপোর্টিং সেল, রেসনার সেল, ডেইসেন সেল, অনেক দরকার নেই। এই ছবিটা মনে রাখবো, আউটার হেয়ার সেল বাইরের থেকে ভিতরে। এটা আউটার হেয়ার সেল, এটা ইনার হেয়ার সেল, মাঝখানে একটা টানেল আছে এটারে প্রোটেকশন দেওয়ার জন্য। এইখানে তো পেরিলিম, এটাও পেরিলিম, এটাও পেরিলিম। এই যে এটা আমি তো মাঝখানে রাখছি, তাহলে এটার ভিতরে তো এন্ডোলিম।
এই যে এখানে এন্ডোলিম্ফ আছে, এটার ভিতরে এন্ডোলিম্ফ, এটা এক্সট্রাভাস্কুলারিস, এটা হলো নরমাল, আমাদের এখন কারো কোনো রোগ নাই। তাহলে এইখানে কি আছে, এই যে রাউন্ড উইন্ডো দেখছো, এইখানে কিন্তু রাউন্ড উইন্ডো, এইখানে ধরো ওভাল উইন্ডো, এটা তো ফুট প্লেট সব বুঝা যাচ্ছে, রাউন্ড উইন্ডো ওভাল উইন্ডো। হ্যাঁ, তাহলে এটা পেরিলিম্ফ, আমি আর রাখতেছি না, এখানে পেরিলিম্ফ, এটা এন্ডোলিম্ফ। এখন আমি মিডল এয়ারে যদি এই মিডল এয়ারের পরে তো এটা না বুঝলে বলবো, মিডল এয়ারে তো দুইটা, মিডল এয়ারের পরে এই বনি কক্লিয়ার মধ্যে তো দুইটা জানালা আছে, এটা মিডল এয়ার। এই টিম্প্যানিক মেমব্রেন, এই এক্সটার্নাল অডিটরি ক্যানেল, এই বেলুন এটা বুঝতেছো তো না? এই যে এক্সটার্নাল অডিটরি ক্যানেল, টিম্প্যানিক মেমব্রেন পারফোরেশন হলে না আমরা ড্রপ দিব, কান দিয়া পুষ পানি আসে সিএসওএম, এখন আমি ড্রপ দিছি অটোটক্সিক ড্রাগ, যেগুলো টক্সিক ইফেক্ট আছে কানের জন্য। আমি এখান থেকে পেশেন্ট শুয়ে ড্রপ দিতেছে, ড্রপ দেওয়ার সময় বলি না কানে শুয়ে তারপর ড্রপ দিবেন, 4 ফোঁটা দিয়েন, ড্রপটা এখান দিয়ে গেছে, কই যাবে? মিডল এয়ারে আসছে না, মিডল এয়ারে এইখানে এখন রাউন্ড উইন্ডো, এটা তো শক্ত, ফুটপ্লেটটা 20টা পিস আছে, এই রাউন্ড উইন্ডো তো পাতলা, এখান থেকে পারমিয়েশন হয়ে চলে গেছে। এই ড্রপ লোকালি যে ড্রপ, ট্রপিক্যাল ড্রপ দিছি, অ্যান্টিবায়োটিক ড্রপ, এই অ্যান্টিবায়োটিক ড্রপ, সেই অ্যান্টিবায়োটিক ড্রপ এই রাউন্ড উইন্ডো দিয়ে পারমিয়েশন হয়ে আসছে কোথায়? এন্ডোলিম্ফে। কেমনে আসলো? এই রাউন্ড উইন্ডোর পরে, এই যে রাউন্ড উইন্ডোর পরে কিন্তু কি পেরিলিম্ফ, তাই না? এই পেরিলিম্ফ কিন্তু এখানে হেলিকপ্টার না, কমিউনিকেশন। এই পেরিলিম্ফ দিয়ে আইসা রেসনার্স মেমব্রেন, এই যে রেসনার্স মেমব্রেন, এটা তো পেরিলিম্ফে আইসে, পেরিলিম্ফ দিয়ে আইসা রেসনার্স মেমব্রেন দিয়ে ঢুকবে ভিতরে, রেসনার্স মেমব্রেন দিয়ে ভিতরে ঢুকে যাবে, ঢুকে কোথায় আসছে? এন্ডোলিম্ফে। এন্ডোলিম্ফে আইসা কি করে এখন? হেয়ার সেল, আগে স্ট্রাইভাস্কুলারিস বাইরের থেকে ভিতরে, স্ট্রাইভাস্কুলারিস রে ড্যামেজ করবে, তারপরে ড্যামেজ করবে হেয়ার সেল, আউটার হেয়ার সেল ড্যামেজ ফার্স্ট, আস্তে 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 যদি লোকটা ওষুধ বন্ধ না করে তাহলে আইসা ইনার হেয়ার সেল ড্যামেজ করবে, বুঝা গেছে? আর এদিকে আছে কি? কক্লিয়ার নার্ভের পেরিফেরাল প্রসেস, তাই না? কক্লিয়ার নার্ভ না, 8 নার্ভ, কক্লিয়ার নার্ভের স্পাইরাল গ্যাংলিয়ন আছে, গ্যাংলিয়নিক সেল, পেরিফেরাল প্রসেস আসে স্পাইরাল গ্যাংলিয়নে আসে, এগুলা বাইপোলার সেল, এখান থেকে আসে সেন্ট্রাল প্রসেস, এগুলা পেরিফেরাল প্রসেস। এই সেন্ট্রাল প্রসেস আমার ব্রেনে চলে যায়, টেম্পোরাল লোবে আমরা শুনি। তাহলে হেয়ার সেল ড্যামেজ হয়ে গেল, এরপরে এখান দিয়ে আইসা স্পাইরাল গ্যাংলিয়নও ড্যামেজ করবে ওষুধ, ঠিক আছে? মেডিসিনটা কেমনে আসলো? আমি কানে ড্রপ দিছি, পর্দা ফাটা, সিএসএম এ তো পর্দা ফাটা থাকে, তাহলে সে মিডল এয়ারে ঢুকছে, মিডল এয়ারে সবচেয়ে দুর্বল জায়গা হলো রাউন্ড উইন্ডো মেমব্রেন, এটা সেকেন্ডারি টিম্প্যানিক, রাউন্ড উইন্ডো দিয়ে পারমিয়েশন হয়ে চলে আসলো, কোথায় আসছে? পেরিলিম্ফে। পেরিলিম্ফ দিয়ে রেসনার্স মেমব্রেন দিয়ে এন্ডোলিম্ফে আসবে, এন্ডোলিম্ফে আইসা স্ট্রাইভাস্কুলারিস, আউটার হেয়ার সেল, ইনার হেয়ার সেল, এগুলারে গ্র্যাজুয়ালি ড্যামেজ করবে, ফ্রম বেস টু অ্যাপেক্স ড্যামেজ হয়, ডিজেনারেশন, এটার বলে ডিজেনারেশন। এরপরে ডিজেনারেশন লাস্টে করবে যায় গ্যাংলিয়ন সেল। কার গ্যাংলিয়ন সেল? কক্লিয়ার আর ভেস্টিবুলার পার্টেও আছে, কিন্তু ভেস্টিবুলার পার্টেরটা এটা স্পাইরাল গ্যাংলিয়ন, ভেস্টিবুলার পার্টেরটার নাম স্কারপাস গ্যাংলিয়ন অথবা ভেস্টিবুলার গ্যাংলিয়ন নাম দিয়ে। ওগুলা কি বাইপোলার সেল, ওই নিউরনগুলোরও ড্যামেজ করে। এই জন্য পেশেন্টের তখন কি হয়? সেন্সোরিয়াল হিয়ারিং লস হয়, টিনিটাস হয়, টিনিটাস, এই যে এখানে তো ভাস্কুলারিটি ছিল, টিনিটাস হয়, ভার্টিগো হয়। এটারে কি বলে? অটোটক্সিসিটি, ড্রাগসের কারণে হইল এই অটোটক্সিক। এখন ছোট্ট একটা ডিজিজ পড়াবো, এটা বুঝছো কিনা? এটাই প্রেসবাইকিউসিস, এটা তো ড্রাগ দিয়া বললাম। প্রেসবাইকিউসিস কি? বয়সের সাথে সাথে
সাথে সাথে কি হয়, সারাদিন কথা শুনতেছে। যেমন তোমাদের দ্বিগুণের বয়স আমার, তোমাদের থেকে বেশি কথা শুনছি না আমি? তাহলে আমার তোমাদের যা হেয়ার সেল ড্যামেজ হবে না ন্যাচারালি, কোনো অসুখ বিসুখ ছাড়া। আমি তো কথা শুনতে 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 অনেক সময় হেয়ার সেল ড্যামেজ হইতেছে, আউটার হেয়ার সেল ফ্রম বেস টু অ্যাপেক্স। এটা বলছি ড্রাগের কারণে। ড্রাগের কারণে যে কোনো বয়সে হইতে পারে, শিশুরও হইতে পারে, বুড়া মানুষেরও হইতে পারে, যদি ড্রাগটা অটোটক্সিক হয়। আর যদি বয়সের কারণে হয়, ইউজুয়ালি 55 বছর পরে কথা শুনতে 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 55 বছর পরে ডিজেনারেশন হয়। কি ডিজেনারেশন? এটার বলে বয়স্কদের জন্য ডিজেনারেশন, সিনাইল ডিজেনারেশন। এজিং প্রসেস স্টার্ট হয় ইউজুয়ালি 55 এর পরে, 40 এর আগে, 75 এর পরে হইতে পারে। ওইটা আমি পরে আবার পড়াবো, আগে এখানে দেখো বয়সের কারণে কি হয়। 1 নম্বর স্ট্রাভাস্কুলারিস ডিজেনারেটিভ চেঞ্জ হয়। স্ট্রাভাস্কুলারিস এটারে বলে মেটাবলিক ইডিওপ্যাথোলজি, মেটাবলিক কজ, মেটাবলিজম নষ্ট হইতেছে। 2, এই যে হেয়ার সেলগুলা, এটা তো সেন্সরি, তাহলে সেন্সরি পার্ট ডিজেনারেশন হয়, সেন্সরি ডিজেনারেশন। আর নার্ভ স্পাইরাল গ্যাংলিয়ন নিউরাল ডিজেনারেশন। তাহলে বয়সের সাথে সাথে সেন্সরি ডিজেনারেশন, সেন্সরি বললে বুঝবা হেয়ার সেল ড্যামেজ হইতেছে। নিউরাল ডিজেনারেশন, নিউরন স্পাইরাল গ্যাংলিয়ন আর ভেস্টিবুলার গ্যাংলিয়নিক সেল ডিজেনারেশন। 3 মেটাবলিক স্ট্রাভাস্কুলার ডিজেনারেশন। 4 মেকানিক্যাল, এই বেজিলার মেমব্রেন এর ইলাস্টিসিটি impairment of the elasticity of the basilar membrane. তুমি যখন আগে পায়জামা বানাও নাড়া দিয়া, নাড়া বুঝো তো, রাবার, আজকে বানাইলা 1 বছর পরে ঢিলা হয়েছে না? কেন হয়েছে? ইলাস্টিসিটি। তো এইবার তো বয়স 55 হয়েছে, ইলাস্টিসিটি, বেজিলার মেমব্রেনের ইলাস্টিসিটি কি হয়েছে? ইম্পেয়ারমেন্ট অফ দ্য ইলাস্টিসিটি অফ দি বেজিলার মেমব্রেন। এটাকে বলে মেকানিক্যাল ডিজেনারেশন। ইডিওপ্যাথোলজি, বয়স্কদের ইডিওপ্যাথোলজি 4টা, সেন্সরি, নিউরাল, মেকানিক্যাল, মেটাবলিক। এখন অটোটক্সিসিটি, 2টা ডিজিজ পড়ানো হয়েছে কিন্তু আমি সাজায় দিব। 1 নম্বর অটোটক্সিসিটি, এই ছবিটা মনে থাকলে প্রেসবাইকিউসিস আর অটোটক্সিসিটি বুঝতে পারবে। অটোটক্সিসিটি এটা ভাইবার জন্য ইম্পর্টেন্ট বিষয়। অটোটক্সিসিটি কি? অটো মানে কান, টক্সিসিটি মানে টক্সিক ইফেক্ট অফ দ্য ড্রাগস। অটোটক্সিসিটি মানে ড্যামেজ হইতে হবে, ড্যামেজ টু দ্য ককলিয়ার। এই যে ককলিয়ার ডাক না, এটা ককলিয়া বলতে এটারে বুঝাইছি স্কেলা মিডিয়া। ড্যামেজ টু দি ককলিয়ার এন্ড অর ভেস্টিবুলার, এটা তো ককলিয়া শোনার সাথে সম্পর্ক, ভেস্টিবুলার ব্যালেন্সের সাথে। ইনার ইয়ারের 2টা পার্ট তো, তাহলে হয় ককলিয়ার ড্যামেজ হবে, নাহলে ভেস্টিবুলার ড্যামেজ হবে, অথবা 2টাই ড্যামেজ হবে। এটাই বলছি এন্ড অর। ড্যামেজ টু দি ককলিয়ার এন্ড অর, এটা বুঝছো এখন? vestibular part of inner ear by drugs is called autotoxicity. যদি অটোটক্সিসিটি কি জিজ্ঞেস করে, তাহলে আমার ড্যামেজ ড্রাগের মাধ্যমে যদি ভেস্টিবুলার পার্ট আর ককলিয়ার পার্ট অথবা 2টা পার্টই ড্যামেজ হয়, এটাকে বলে অটোটক্সিসিটি। এটাই বলেছি, ড্যামেজ টু দি ককলিয়ার এন্ড অর ভেস্টিবুলার পার্ট অফ দ্য ইনার ear by drugs is called অটোটক্সিসিটি। এইটুকু বুঝতে অসুবিধা হয়েছে? এখন ভাই জিজ্ঞেস করবে, এটা জিজ্ঞেস করাই যে অটোটক্সিক একটা ড্রাগের নাম বলো। কি কি ড্রাগ আমার ভেস্টিবুলার পার্ট বা ককলিয়ার পার্ট ড্যামেজ করবে? অটোটক্সিক ড্রাগের নাম 6টা মনে রাখবা, 6 গ্রুপ, ম্যালিসাইড গ্রুপ। তাহলে অটোটক্সিক ড্রাগস, 1 নম্বর অ্যামিনোগ্লাইকোসাইড। অ্যামিনোগ্লাইকোসাইড অ্যান্টিবায়োটিক্স, অ্যামিনোগ্লাইকোসাইড অ্যান্টিবায়োটিক।
অ্যামিনোগ্লাইকোসাইড যার শেষে মাইসিন টাইসিন আছে, মাইসিন অ্যামিনোগ্লাইকোসাইড অ্যান্টিবায়োটিক। আমি উপরে লিখব অ্যামিনোগ্লাইকোসাইড, এই যে বলছিলাম সংজ্ঞায়, ভেস্টিবুলার পার্ট এন্ড কক্লিয়ার পার্ট। ভেস্টিবুলার অ্যামিনোগ্লাইকোসাইড, ভেস্টিবুলার অটোটক্সিক যেগুলা ভেস্টিবুলার পার্টের জন্য যেটা অটোটক্সিক, সেটা হলো বলছিলাম না ভেস্টিবুলার পার্ট ভিপিজিএস, যে কোনো জায়গায় ভিপি আর জিএস খারাপ হয় বলছিলাম না। তাহলে ভেস্টিবুলার পার্টের জন্য যে ভেস্টিবুলার পার্ট ভিপি, এটার ক্ষতিকারক জিনিস হলো জিএস, জেন্টামাইসিন আর স্ট্রেপ্টোমাইসিন। জিএস জেন্টামাইসিন, স্ট্রেপ্টোমাইসিন এগুলো হলো ভেস্টিবুলার পার্টের জন্য অটোটক্সিন। এগুলো দিলে দেখা যায় রোগীর ভাটাই হয় ভেস্টিবুলার পার্ট। আর বাকি যা আছে টোব্রামাইসিন, ক্যানামাইসিন, টোব্রামাইসিন, ক্যানামাইসিন যা আছে, ভ্যানকোমাইসিন, নেটিলমাইসিন, ফ্রামাসাইটিন, আর দরকার নেই, তোমার কয়েকটা নাম মনে রাখলে হবে। টোব্রামাইসিন, ক্যানামাইসিন, ভ্যানকোমাইসিন, নেটিলমাইসিন। নেটিলমাইসিন এটা লেস অটোটক্সিক, এটা না জানলেও চলবে, এটা অ্যাপসিডে চলে আসবে, লেস অটোটক্সিক। আমার এই দুইটা হলো ভেস্টিবুলার, আর বাকি যত মাইসিন আসবে, রেনামাইসিন, ট্যানামাইসিন, কোপ্রামাইসিন, জেন্টামাইসিন, নেটিলমাইসিন, এই দুইটা ছাড়া বাকি সব কক্লিয়ার অটোটক্সিক, কক্লিওটক্সিক, কানে শুনবে না, হিয়ারিং লস হবে। এটা হলো অ্যামিনোগ্লাইকোসাইড, মনে থাকবে। 2 নাম্বার ডায়োরেটিক্স। তুমি চুপচাপ থাকলে ভাই জিজ্ঞেস করবে ডায়োরেটিক্স এর কোনো নাই কিছু, ডায়োরেটিক্স এর নাম জানো? 2 নাম্বার গ্রুপ ডায়োরেটিক্স। ডায়োরেটিক্স ফ্রুসিমাইড। ফ্রুসিমাইড বলার পরে অনেক সময় এক্সটার্নাল জিজ্ঞেস করে একটা অ্যাসিড আছে বলো তো, ইথাক্রাইনিক অ্যাসিড। এই জন্য আমি দুইটা নামই দিতেছি। 3 নাম্বার সব তোমাদের জানা, ফার্মাকোলজিতে ছিল না। 3 নাম্বার অ্যান্টি ম্যালেরিয়াল ড্রাগস। অ্যান্টি ম্যালেরিয়াল ড্রাগস কি? কুইনিন, ক্লোরোকুইন, চার নম্বর অ্যান্টি ক্যান্সার ড্রাগ। এইটা একটা নাম মনে রাখলেও চলবে, সিসপ্লাটিন। সিসপ্লাটিন অ্যান্টি ক্যান্সার ড্রাগ। এই চারটা যেন মনে থাকে। আর 5 নম্বর স্যালিসাইলেটস, 6 ফিনাইটোয়াইন ওভারডোজ। স্যালিসাইলেটস 6 ফিনাইটোয়াইন ওভারডোজ। যদি ওভারডোজ হয় তাহলে করবে ডিসইকুইলিব্রিয়াম করে, এগুলো ডিসইকুইলিব্রিয়াম। ফিনাইটোয়াইন ওভারডোজে যদি হয় ডিসইকুইলিব্রিয়াম করে। এগুলো হচ্ছে তোমার অ্যান্টি ক্যান্সার ড্রাগ, অটোটক্সিক ড্রাগস। এই অটোটক্সিক ড্রাগ যদি বলে কিভাবে যায়, একটা হলো মোস্ট কমন প্যারেন্টারাল, এটা তো জানোই, আইভি রুটে দিলে সরাসরি কানে চলে যাবে ব্লাডের মাধ্যমে, ব্লাড স্ট্রিমের মাধ্যমে। 2 লোকালি যদি আমরা দেই, লোকালি কখন দেই ভাইবা জিজ্ঞেস করলে সাবকনিক সাপোর্টিভ ওয়াটার মিডিয়া পুশ টু ডিসচার্জ হয় তখন দেই। পর্দা যদি ইনটেক থাকে দিলে যাবে ভিডিওতে। এই দরজা বন্ধ, এই রুমে ঢুকতে পারবা? তো টিম্প্যানিক পেমেন্ট ফাটা কোন রোগে থাকে? অ্যাকিউট সাপোর্টিভ ওয়াটার মিডিয়া, পারফোরেটিভ স্টেজ, সাপোর্টিভ 5টা স্টেজ বলছি না, পারফোরেটিভ স্টেজ যদি হয়, আর ক্রনিক সাপোর্টিভ ওয়াটার মিডিয়া। এইখানে একটা প্রশ্ন আছে,
যে ক্রনিক সাপোরেটিভ অটাইটিস মিডিয়ায় আমরা জেন্টামাইসিন কন্টেনিং স্টেরয়েড দেই এবং এটাই সবচেয়ে ইফেক্টিভ ড্রাগ। তো অটোটক্সিক ড্রাগ দেই কেন? উত্তর হলো পাস ইজ মোর টক্সিক। রোগীর যে কানের ভিতরে পুজ আছে, পুজ তো 14 দিন থাকে না, অ্যান্টিবায়োটিকটা ড্রপ দেয় 14 দিন। পুজ কি 14 দিন থাকে? কত দিন থাকে? এখন আছে মাসের পর মাস, বছরের পর বছর পুজ আছে যদি চিকিৎসা না করে। তাহলে পাস ইজ মোর টক্সিক দেন জেন্টামাইসিন। উত্তর স্যার জেন্টামাইসিন তো আমরা শর্ট টার্ম দেই 2 সপ্তাহ, কিন্তু পাস তো মাসের পর মাস থাকে। পাস ইজ মোর টক্সিক দেন জেন্টামাইসিন, কাজে এই জন্য আমরা জেন্টামাইসিন দিই, ডিজিজটা ভালো হয়ে যেতেছে। নাহলে প্রশ্নটা হবে কি যে তুমি জানো অটোটক্সিক, তাও দাও কেন? এরপরে যদি বলে এটার যদি আরেকটা ইফেক্টিভ অল্টারনেটিভ থাকে তাহলে কোনটা দিবা? জি স্যার, যদি ইফেক্টিভ অল্টারনেটিভ থাকে জেন্টামাইসিন ছাড়াও যে আরেকটা ড্রাগ দিলে ভালো হবে তাহলে সেটা দিব। কিন্তু অ্যান্সার হলো ক্রনিক সাপোরেটিভ অটাইটিস মিডিয়া রোগীর তো পাস ডিসচার্জ হইতেই থাকে। এই পাস তো আরো খারাপ, টক্সিক। সে তো মাসের পর মাস, বছরের পর বছর পাস নিয়ে থাকে, এটা তো আরো টক্সিক। আর ওটা দিয়ে আমরা শর্ট টার্ম 14 দিন, 10 থেকে 14 দিন। কাজেই পাস ইজ মোর টক্সিক দেন জেন্টামাইসিন। তাহলে আমার এই ড্রাগগুলোর রাস্তা হলো রুট, সবচেয়ে কমনেস্ট রুট, এইখানে আসার কমনেস্ট রুট এটা বলছি। ইনার এয়ার ড্যামেজ করবে তো, ইনার এয়ার বললেই বুঝবা যে হেয়ার সেল ড্যামেজের কথা জানতে চাইতেছে। হেয়ার সেল ড্যামেজ, হেয়ার সেল তো ইনার এয়ারেই থাকে। হেয়ার সেল ড্যামেজ হবে আমার অটোটক্সিক ড্রাগ দিয়া। সবচেয়ে কমন হলো প্যারেন্টারাল রুট, আইভি রুট। 2 আমার লোকাল টপিক্যাল রুট। টপিক্যাল রুট কোথায়? আমার কানে যখন ডিজিজ হয় আমি কানে লোকালি যখন কানে ড্রপ দিব, সেই ড্রপ পর্দা ফাটা দিয়া মিডল এয়ারে আসবে, রাউন্ড উইন্ডো দিয়ে চলে যাবে পেরিলিম্ফে, সেখান থেকে রেসনাস মেমব্রেন দিয়ে এন্ডোলিম্ফে হেয়ার সেল পেয়ে যাবে। ঠিক আছে? এছাড়া যদি বলে যে আর কোনো রুট আছে হেয়ার সেলে যাওয়ার, লোকালি অটোটক্সিক ড্রাগ যদি দাও, যেমন ওন বার্ন, সেখানে জেন্টামাইসিন ক্রিম দিলা, জেন্টামাইসিন ইনজেকশন দিলা। জয়েন্ট ক্যাভিটি, জয়েন্ট ক্যাভিটিতে ইনজেকশন দেয়, দেখছো তো? তো এখান থেকেও চলে যেতে পারে। ঠিক আছে? ওখানে তো ব্লাড পাইব না সে। আচ্ছা, ওইটা দরকার নাই, লোকালি আমরা কানেরটা কানেই বলবো। আর সবচেয়ে লেস কমন ওরালি। ওরালি তো আগে আমার জিআইতে স্টোমাকে যাইতে হবে, তারপরে অ্যাবজর্ব হবে, তারপরে অনেক কম পাইব, ওটা লেস কমন। ঠিক আছে? এই রুট কানে যাওয়ার জন্য কি কি রুট আছে, অটোটক্সিক ড্রাগ কিভাবে অটোটক্সিসিটি করে। এখন ইটিওপ্যাথোলজি, প্যাথোলজিক্যাল চেঞ্জ কি হয় অটোটক্সিক ড্রাগে, এখন নিজেরাই পারবা। অটোটক্সিক ড্রাগ ক্লাস আছে কারো? কি? হ্যাঁ, আবার না। আচ্ছা, এখন নিজেই পারবা, আমি সংক্ষেপে দেখলাম না। এই দেখো প্যাথোলজিক্যাল চেঞ্জ, ইটিওপ্যাথোলজি 1 নম্বর। এই দেখো এটা তো বাহিরের ড্রাগ, ড্রাগ তো মাত্র দিল অটোটক্সিক ড্রাগ। আর যেটা প্রেসবাইকিউসিস সেটা হলো বয়স হইতে হইতে এগুলো হয়েছে, লং টার্ম। বয়স যখন 55 পার হয়েছে তখন হয়েছে। এটা তো ড্রাগ, শিশুরও হইতে পারে, বাচ্চার, বুড়ার, যে কোনো বয়সে হইতে পারে। অটোটক্সিক ড্রাগ নিতেছিল, তাহলে ফ্রম বেস টু অ্যাপেক্স ডিজেনারেশন হবে। তাহলে ইটিওপ্যাথোলজি 1 নম্বর ডিজেনারেশন অফ স্ট্রাইভাসকুলারিস। বুঝছো এবার? আমি লিখতেছি না, বাইরে তো স্ট্রাইভাসকুলারিস, এই যে এটার নাম স্ট্রাইভাসকুলারিস। তাহলে ডিজেনারেশন হবে, ডিজেনারেশন অফ এই স্ট্রাইভাসকুলারিস 1। এটা তো বুঝছো? তাহলে স্ট্রাইভাসকুলারিস নিউট্রিশন দিত, নিউট্রিশন পাইবো না তো, নিউট্রিশন পাইতো স্ট্রাইভাসকুলারিস থেকে, নিউট্রিশন পাবে না। নিউট্রিশন না পাইলে কি হবে? দেখছো গাজায় খানা না পাইয়া পাইয়া মরে যেতেছে বাচ্চা শুকাইয়া। 1। 2 নাম্বার, আমি এইভাবে দিতেছি কারণ বুঝো, ইটিওপ্যাথোলজি বলতেছি। 2 নাম্বার এটার পরে কি? ডিজেনারেশন অফ দি অর্গান অফ কর্টি। অর্গান অফ কর্টি বললে হেয়ার সেল। ডিজেনারেশন অফ অর্গান অফ কর্টি, এখানে লিখবা ডিজেনারেশন স্টার্টস ফ্রম বেস টু অ্যাপেক্স, আউটার হেয়ার সেল affected more than inner hair cell.
এটা তো তোমরা বুঝছোই এখন। Outer hair cell affected more than inner hair cell because degeneration occurs from base to apex. Gradually degeneration diminish towards the apex. Apex এ যাওয়ার আগে diminish হয়ে যায়, বন্ধ হয়ে যায়। 3 নাম্বার আর কি ডিজেনারেশন হবে? এই যে ganglion cell, degeneration of the ganglion cell, হ্যাঁ, neural degeneration। ঠিক আছে, বুঝছো তো? গ্যাংলিয়ন সেল বলতে দোনোটাই, কক্লিয়ার নার্ভের গ্যাংলিয়ন, ভেস্টিবুলার পার্টেরও গ্যাংলিয়ন। এই যে এখন দেখো কত সহজ, এই হলো ইটিওপ্যাথোলজি, ক্লিনিক্যাল ফিচার। অটোটক্সিক ড্রাগের রোগী আইসাই বলবে আমার তো কানে আওয়াজ করতেছে, শো শো আওয়াজ করতেছে, প্রথমেই সেইটা বলবে, কারণ এই রোগীর তো কোনো ডিজিজ ছিল না, সে কান দিয়া পুষ পরে, কোনো কমপ্লেন নাই, খালি কানে কম শুনতো। তুমি এখন পুষ দেখা জেন্টো এসি দিছো, জেন্টামাইসিন কন্ডিশনার, এখন আয়সা বলে আমার তো শো আওয়াজ করে, এটা তো ড্রাগের। যদি প্রথমেই বলে আয়সা 3-4 দিন পরে, 1 সপ্তাহ পরে আমার কানে আওয়াজ করে, তাহলে তোমার মাথায় থাকতে হবে এটা হলো ওয়ার্নিং সাইন, এখনই তার কানে পুষটুস না। নরমালি তুমি জেন্টামাইসিন কোনো অন্য কোনো কারণে দিলা, সে আয়সা বলতেছে যে আমার তো কানে শো করে, তাহলে তুমি বুঝলা এটা হলো আমার ওয়ার্নিং দিতেছে যে এখনই তার হিয়ারিং লস হবে। ঠিক আছে, তাহলে 1 নম্বর টিনিটাস, 2 নাম্বার শো আওয়াজ শুরু হয়েছে, এখনই তার হিয়ারিং লস হবে, হিয়ারিং ইম্পেয়ারমেন্ট। কি ধরনের হিয়ারিং ইম্পেয়ারমেন্ট হবে? সেন্সরি নিউরাল হিয়ারিং লস। 3 নাম্বার এখন ভার্টিগো হওয়া শুরু হবে। ইনার এয়ার তো দুইটা কাজই হবে, ককলিয়া আর ভেস্টিবুল। ভেস্টিবুলের কাজ কি? ব্যালেন্স, তাহলে ভার্টিগো, আর এদিকে ককলিয়ার পার্ট হিয়ারিং ইম্পেয়ারমেন্ট, টিনিটাস, হিয়ারিং লস, ভার্টিগো। ঠিক আছে, এই তিনটা, যেহেতু ডিজেনারেশন হয়েছে 3টা তার। ঠিক আছে, টিনিটাস, হিয়ারিং লস, ভার্টিগো। কি ধরনের হিয়ারিং লস? সেন্সরি হিয়ারিং লস। ভার্টিগো হয়েছে কেন? ভেস্টিবুলার পার্ট ইনভলভ হয়েছে। আর টিনিটাস স্ট্রাভাসকুলারিস, এটা ইনভলভ হয়ে গেছে টিনিটাস। ঠিক আছে, ক্লিনিক্যাল ফিচার এটা। ট্রিটমেন্ট, প্রিভেন্টিভ ট্রিটমেন্ট। Preventive treatment, avoid the drugs, autotoxic drugs, if there is satisfactory alternative. Avoid autotoxic drug if there is satisfactory alternative. ঠিক আছে, satisfactory alternative নাই, tinnitus শুরু হলে stop the drug, discontinue the drug. ঠিক আছে, এটা হলো প্রিভেন্টিভ। আর যদি সে প্রিভেন্টিভ ট্রিটমেন্ট না নেয়, tinnitus হইছে অনেক দিন পরে আসছে, there is no medical and surgical treatment. এই রোগীর আর 12 করলো কি? মেডিকেল ট্রিটমেন্ট নাই, সার্জিক্যাল ট্রিটমেন্ট নাই। হিয়ারিং এইড, ইফেক্টিভ অল্টারনেটিভ হিয়ারিং এইড। কারণ কি? এই যে হিয়ারিং ইম্পেয়ারমেন্ট কারেকশন হয়ে যাবে হিয়ারিং এইড দিলে। টিনিটাস কেমনে কারেকশন হবে? বাই টিনিটাস মাস্কার। হিয়ারিং এইডের সাথে একটা পার্টস ঢুকে যায়, টিনিটাস মাস্কার। এই দুইটা দূর করবে কে? হিয়ারিং এইড প্লাস টিনিটাস মাস্কার। বুঝছো কিনা? ট্রিটমেন্ট শেষ। যদি অটোটক্সিক ড্রাগ দেওয়া হয়, আমরা অটোটক্সিক ড্রাগ বন্ধ করে দিব, আর সবচেয়ে ভালো অটোটক্সিক গ্রুপের ড্রাগই দিব না। যদি স্যাটিসফ্যাক্টরি অল্টারনেটিভ না থাকে, এই রোগীদের দিতেই হবে, তাহলে আমার খেয়াল রাখতে হবে টিনিটাস এই কমপ্লেইন আপনার এগুলি হইলে চলে আসবেন, এগুলো হলে স্টপ দ্য ড্রাগ। এটা হলো প্রিভেন্টিভ। আর কোনো মেডিকেল ট্রিটমেন্ট বা ডেফিনেটিভ ট্রিটমেন্ট, সার্জিক্যাল ট্রিটমেন্ট নাই। এমন না যে টিনিটাস কোনো ওষুধে ভালো হয়, সার্জারি করলে ভালো হবে। তখন কি হবে? তার কানে শোনানোর জন্য হিয়ারিং এইড দিব, আর তার টিনিটাস দূর করার জন্য ওই হিয়ারিং এইড একটা পার্টস দিয়ে দেয়, টিনিটাস মাস্কার। শেষ, অটোটক্সিসিটি শেষ। পরের দিন আমি প্রেসব্যাকটিসিস করাই দিব। প্রেসব্যাকটিসিস আরো ছোট,